বাংলাদেশ ক্রিকেটের পুরুষ দল এই মুহূর্তে পাকিস্তানে খেলছে। একটা গেল ম্যাচে পরাজয়ের পর এই ম্যাচে ঘুরে দাঁড়াবে, এই ধরনের একটা আশা নিয়ে আমরা অন্য একটি প্রসঙ্গে আসবো। সেটা হচ্ছে আমাদের ক্রিকেট অবকাঠামো বা ক্রিকেটের যে নিয়ন্ত্রক সংস্থা, সেটা হচ্ছে বিসিবি। আপনারা জানেন ইতিমধ্যে বিসিবির প্রধান পদে একটা রদবদল হয়েছে, খুব দ্রুততর সময় ঘটনাটি ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে এইটার কোনো ইমপ্যাক্ট আন্তর্জাতিক যে ক্রিকেট সিনারিও সেখানে ঘটতে পারে কিনা বা এ ধরনের কোনো ইস্যু আছে কিনা। আমরা চলে যাব, আমাদের সাথে আছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। শুভ, স্বাগত। ক্রিকেটে আসলে হচ্ছে নাকি, আমরা বিসিবিতে একটা বদল দেখলাম বেশ তাড়াহুড়ো করে 2-1 দিনের মধ্যেই তীব্র আলোচনা, তারপর দেখলাম যে শীর্ষ পদে বদল গেল। বিষয়টা আসলে কি? যেটা হচ্ছে গত সপ্তাহখানেক ধরে এরকম একটা গুঞ্জন চলছে যে হয়তো একটা সুবিধা হতে পারে। তো এরপর সম্প্রতি 2 দিন আগে যুব ক্রীড়া উপদেষ্টা তার সঙ্গে পার্লামেন্টের একটা বৈঠক হয়েছে, যেখানে উপদেষ্টা আকারে ইঙ্গিতে পার্লামেন্টকে বলেছেন পদত্যাগ করার জন্য। যেটা হচ্ছে যে ঠিক পার্লামেন্ট পরে যেটা বলেছেন পদত্যাগ করতে পারেন, বাট তারা বলেছেন যে সরকার বিসিবির সভাপতির পদে বদল নিতে চায়। তো এটার পর ফারুক আহমেদ যদিও বলেছেন যে তিনি পদত্যাগ করবেন না। এরপরে সবকিছু খুব তাড়াতাড়ি করে গেল যে গতকালই বিসিবির বোর্ড অফ ডিরেক্টর সিবিতে ফারুক আহমেদের বাইরে 9 জন পরিচালক, এর মধ্যে 9 জনের মধ্যে মানে ফারুক আহমেদ ছাড়া যে 9 জন, তাদের মধ্যে আকরাম খান ছাড়া বাকি যে 8 জন তারা একটা অনাস্থা প্রস্তাব দিয়ে একটা চিঠি পাঠিয়েছেন উপদেষ্টার কাছে, ক্রীড়া উপদেষ্টার কাছে। এরপরই গতকাল রাষ্ট্রের মধ্যে সবকিছু বলে গেল যে ফারুক আহমেদ তো সভাপতি হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে, এনএসসি পরিচালক হিসেবে মনোনীত পরিচালক হিসেবে। তার পরিচালক পদ থেকে তাকে অপসারণ করা হলো গতকাল। পরিচালক পদ থেকে অপসারণ মানে হচ্ছে তিনি সভাপতি থাকার কোনো সুযোগ নেই। এরপর গতকাল রাতেই আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ ছিল না, তাকে কাউন্সিলর করা হলো। তারপর আজকে তাকে মনোনীত পরিচালক করা হলো। পরিচালক করার পর আজকে সবার পর সবাই সর্বসম্মতিক্রমে তাকে এই যে বদল, এক্ষেত্রে আমরা জানি যে আন্তর্জাতিক যে নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কিছু নিয়ম আছে, বিধি আছে। সেই বিধি অনুযায়ী আমরা জানি যে এই ধরনের যদি কোনো ফোর্সিবল কোনো ধরনের পদত্যাগের বিষয় ঘটে বা হস্তক্ষেপের বিষয় ঘটে দেশীয় সংস্থা সেটার উপরে, সেক্ষেত্রে এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে বা এই ধরনের কিছু হিস্ট্রি সম্ভবত আছে, সেটা একটু যদি বলেন। আচ্ছা, এটা ঠিক গতকাল থেকে এই আলোচনাটা শুরু হয়েছে যখন ফান্ডামেন্টাল করেছেন, কারণ তিনি পদত্যাগ করতে চান না, তারপরে তাকে সরে যেতে হবে। সেক্ষেত্রে একটা কোশ্চেন হয়ে যায়, তার মানে কি এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স আছে? এবং আইসিসি, ফিফা এইসব সংগঠনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট করে বলা আছে, যদি সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকে সেক্ষেত্রে ওই সংগঠনকে ফিফা বা আইসিসি জাতীয় যে বৈশ্বিক যে সংস্থাগুলো তারা হচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া বা সাসপেন্ড করা। এরকম ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি। শ্রীলঙ্কা খুব রিসেন্টলি গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কাকে সাসপেন্ড করা হয়েছিল। তার আগে জিম্বাবুয়েকে করা হয়েছিল সম্ভবত 2019-এ। তো দুই ক্ষেত্রে কিন্তু কারণটা ছিল যে গভর্নমেন্ট ইন্টারফেয়ারেন্স। এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা থেকে যায়, নাহলে কি আইসিসি এই ধরনের কিছু করার কোনো রিস্ক থাকে? তো এটা খুব ভ্যালিড কোয়েশ্চেন, কারণ রিস্কটা আসলেই থাকে। এখন এই জিনিসটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কারণ যেহেতু ফারুক আহমেদ গতকালকে সম্ভবত একটা বাংলাদেশের একটা মিডিয়াতে বলেছেন যে তিনি জয় শাহ এবং আইসিসিকে ব্যাপারটা জানিয়েছেন। তো সেক্ষেত্রে আইসিসি কিভাবে এটাকে দেখে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ এখানে দেখুন, আইসিসির যে পূর্ণ সদস্য যে দেশগুলো আছে তাদের যে প্রেসিডেন্ট তারা কিন্তু সক্রিয়ভাবে আইসিসির বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য। ফারুক আহমেদ এই 9 মাসে কিন্তু তিনি আইসিসি বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য ছিলেন। এখন সেটা যদি আইসিসি এই প্রসেসটা মেনে নেয় তাহলে সেটা হবে। আইসিসি সেটা মানবে কিনা সেটার উপর ডিপেন্ড করছে। অনেকে বলছেন যে যেহেতু ফারুক আহমেদ আইসিসিকে জানিয়েছেন, সেটা ডেফিনেটলি আইসিসি জিনিসটা মনিটর করবে। আবার এদিকে পক্ষে মানে আরেকটি আলোচনা আমিনুল ইসলাম বুলবুল নিয়ে আসছে যে উনি তো আইসিসি এমপ্লয়ি, আইসিসি এবং এসিসি এর তিনি অনেক কাজ করেছেন। সেক্ষেত্রে অনেকে বলছেন যে উনি যেহেতু এসেছেন, যে প্রসেসে এসেছেন, বোঝা যাচ্ছে যে অনেক কিছুই আগে থেকে ধারণা করা ছিল যে কিছু হবে। কারণ
আপনি যদি গতকালকে দেখেন যে বোর্ড অফ ডিরেক্টরসের যে 8 জন যে চিঠিটা দিয়েছেন তার মধ্যে ডেটটা ছিল হচ্ছে 28 এই চিঠিতে সই করা ছিল এমন অনেক দিন যারা এই মুহূর্তে দেশে নেই। যেমন নাজমুল ফাইনাল করা হচ্ছে তিনি পাকিস্তানে বাগেরহাটে গেছেন, তিনি পাকিস্তান দলের সঙ্গে গিয়েছেন সম্ভবত 25 বা 26 তো এটার ব্যাপারে যদি পরে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ওনারা ওইখান থেকে যে ছিলেন সেখান থেকে অনেকেই অনলাইনে ডিজিটাল সিগনেচার যেটা সেটা প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে তার মানে এক্ষেত্রে ডিজিটাল সিগনেচার প্রোভাইড করা 28 মে ডেট দিয়ে করা সবকিছু থেকে ধরে নেওয়া হয় যে এই জিনিসটা হয়তো আগে থেকেই ছিল। তো এখন আইসিসি ব্যাপারটা কি হবে যে অনেকে এবার বলছেন যেহেতু আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে ছিলেন তার সাথে অনেকের মধ্যে পরিচয় থাকতে পারে, নিশ্চয়ই এই জিনিসগুলো নিয়ে সরকারের বিভিন্ন পক্ষে বা বিসিবির বিভিন্ন পক্ষের সাথে তার আগে থেকে আলোচনা হয়ে থাকতে পারে। আবার ওদিকে আইসিসি যদি ফারুক আহমেদের ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় যে তার অভিযোগটা সিরিয়াসলি নেয় সেক্ষেত্রে আবার উল্টা একটা যুক্ত হয়েছে যেহেতু ফারুক আহমেদের এগেনস্টে অনাস্থা প্রস্তাব এসেছে, অনাস্থা প্রস্তাবের সুযোগ বিসিবির গঠনতন্ত্রে আছে কিনা এটাও একটা বড় কোশ্চেন। এটা গঠনতন্ত্র আসলে যেহেতু ঠিক পাবলিক ইয়ে না ওইভাবে বলা যাচ্ছে না, ওটাই এখনো কি বলবো এখন একটা গুঞ্জনের মতো। সো অনাস্থা প্রস্তাব যেহেতু এসেছে এবং অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ অনাস্থা প্রস্তাব এলে তখন আপনি কি হবে দেখুন ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগগুলো কি তিনি স্বৈরাচারী সিদ্ধান্ত বা কিছু দুর্নীতির অভিযোগ এসেছে। দুর্নীতির অভিযোগ যেটা যে বলা ধরেন এই অফিসে আমি আপনার বিরুদ্ধে নিজের অভিযোগ করলাম, অফিসের ইয়েরা আপনাকে সরিয়ে দিল, সেটা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর সে ডিসিশন আসতে পারে যে উনি করেছেন কি করেন। এখন আবার এটার আগেস্টে আবার পাল্টা যুক্তি আসছে বিসিবি সভাপতির বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আসছে তখন আপনি তাকে সরিয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত কিভাবে তাকে তাহলে সরিয়ে দেওয়া হবে, তাকে কিভাবে আপনি স্বাভাবিক পুরো প্রসেসটা একটা খুবই দোষপূর্ণ একটা প্রসেস, যেহেতু এর আগে কখনো হয়নি এরকম কিছু বাংলাদেশের জন্য এরকম কিছু এবারই প্রথম অনাস্থা প্রস্তাব বা এরকম কিছু, সেই কারণে পুরো ব্যাপারটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। আইসিসিও ডেফিনেটলি এটা নিয়ে তারা তাদের মতো করে ইনভেস্টিগেট করবে। সো তারা ব্যাপারটা কিভাবে নেয় সেটার উপর ডিপেন্ড করবে সব কিছু। এখন ডিসিশনটা হয়তো এক-দুই দিনের মধ্যে আসবে, দেখার পর তারা সময় যেটা আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে গত বছর যেটা হচ্ছে শ্রীলঙ্কার ক্ষেত্রেও কিন্তু সরকার একটা যে নির্বাচিত যে বোর্ড ছিল সেটা সরিয়ে সরকার একটা অন্তর্বর্তীকালীন একটা নতুন দিয়েছিল, কিন্তু তখন নির্বাচিত যারা ছিলেন তারা হচ্ছে আইসিসিকে জানিয়েছেন যে কিছু হচ্ছে, তখন তারাই যেটা ক্রিকেটে তখন জানিয়েছিল তারাই আইসিসিকে অনুরোধ করেছে যে আপনারা এখানে সেটাকে দেখেন। তখন আইসিসি সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল, যেটা 15 দিনের মধ্যে আবার তারা সাথে বৈঠক হতো সেটা আবার প্রত্যাহার করে দিয়েছে। তো এখন পুরো ব্যাপারটা ডিপেন্ড আবার জিম্বাবুয়ের ক্ষেত্রে যেটা বলে জিম্বাবুয়ের ক্ষেত্রে জিনিসটা ছিল যে সেখানেও সরকার হস্তক্ষেপ ছিল, সেখানে কিন্তু নিষেধাজ্ঞা আরেকটু সিভিয়ার ছিল, কারণ তখন আইসিসির সংখ্যা ছিল যে তারা যে ফান্ডটা দেয় আইসিসি নিষেধাজ্ঞার ক্ষেত্রে দুইটা জিনিস অ্যাকচুয়ালি করে যে আপনি কতটুকু খেলতে পারবেন কি পারবেন না, আর একটা আইসিসি ফান্ডের ক্ষেত্রে এই দুটোর ব্যাপারে মেনলি ফ্যাক্টর হয়ে যায়। তো এক্ষেত্রে কি হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আইসিসি ব্যাপারে কি হবে। আমরা যদি বাংলাদেশ ক্রিকেট একটা প্রসঙ্গ তো আসেই যে আমাদের সিনিয়র ক্রিকেটারদের অনেকে অবসরে চলে গেছেন, তারা হয়তো শেষ কেউ কেউ আছেন তারা একেবারে তাদের ক্যারিয়ারের শেষে আছেন। তো একটা এমনিতে আমাদের টিমের মধ্যে বিশেষত বাংলাদেশ ক্রিকেটের পুরুষ দল যেটা সেটার মধ্যে এক ধরনের উথাল পাথাল কিন্তু চলছে পারফরমেন্স নিয়ে, সমর্থকদের ভক্তদের নানা ধরনের অসন্তোষ আছে, অনেক কিছু আছে এবং সবকিছু মিলিয়ে আলটিমেটলি সবকিছু আমাদের এখানে একটা চর্চা হচ্ছে নির্বাচকদের দিকে তীর ছুড়ে দেওয়া বা হচ্ছে বোর্ডের দিকে তীর ছুড়ে দেওয়া, এইগুলো এক ধরনের আছে। আমি যে প্রশ্নটা জানতে চাই সেটা হচ্ছে যদি আমরা ধরে নিলাম সবচেয়ে বাজে ঘটনাটাই আমাদের সাথে ঘটবে, যে আইসিসি বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়ে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে সাময়িক বা একটা টাইম লাইনের জন্য নিষেধাজ্ঞা, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা আসলে কি মিন করে? ডেফিনেটলি নিষেধাজ্ঞা এলে তো সেটা ডেফিনেটলি অনেক বড় একটা ফ্যাক্টর হবে, কারণ যেটা বলছিলাম আইসিসি নিষেধাজ্ঞা কিন্তু মেইনলি দুটো ফ্যাক্টর বড় হয়ে যায়। সেটা হচ্ছে নিষেধাজ্ঞার ক্ষেত্রে নর্মালি যেটা হয় যে কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে যেটা বলে আইসিসি কোন মাত্রা নিষেধাজ্ঞা দেয়, কিছু কিছু ক্ষেত্রে আইসিসি নিষেধাজ্ঞা করে কিন্তু আইসিসি টুর্নামেন্ট, বেশিরভাগটা যেটা নর্মালি যে আইসিসি টুর্নামেন্ট এবং বাইলেটারাল সিরিজ সব ক্ষেত্রেই আইসিসি যদি ওই নিষেধাজ্ঞা দেয় তারপরে হচ্ছে আপনি বাইলেটারাল সিরিজ বা আইসিসি টুর্নামেন্ট কোনটাতেই খেলতে পারছেন, তারপরে তাহলে ক্রিকেটে আবার ওদিকে ফান্ডিং এর একটা ব্যাপার থাকে, আইসিসি কাছ থেকে বোর্ডগুলো যে ফান্ডিং সেটা যদি বন্ধ করে দেয়
টার্নিং নিয়ে একটা, যদিও বিসিবি কে বলা হয় যে বিসিবি বিশ্বের পঞ্চম ধনী বোর্ড, বিসিবির অর্থ নিয়ে বেশ গর্ব আছে একটা সময়, বাট আইসিসির ফান্ড বন্ধ হয়ে যাওয়ার মতো একটা রেগুলার ইনকাম স্ট্রিম হয়ে যায়। তো সেটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য একটা বড় ফ্যাক্টর। বাংলাদেশের যে আপনি যেটা পালাবদলের কথা বলছেন, দেখুন আজকে বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলছে, কিন্তু পালাবদলটা যেহেতু মাঠে এবং মাঠের বাইরে দুই দিকেই অনেক বেশি হচ্ছে, আজকে বাংলাদেশ যে পাকিস্তানের সাথে খেলছে সেটা নিয়ে আপনি যদি মিডিয়াগুলো দেখেন, সেটা নিয়ে নিউজ একেবারেই পুরো নিউজটা হয়ে যাচ্ছে বোর্ড কেন্দ্রিক, কি হচ্ছে কিনা হচ্ছে মাঠের চাইতে মাঠের বাইরে। তামিম যেই একটা কমেন্ট করেছেন, হ্যাঁ আমি ওটা বলেছিলাম, আমি কিন্তু এটা বলেছি বাংলাদেশের ক্রিকেটের জানটা অনেকটা হারিয়ে যাচ্ছে। তিনি যদি সেটা বিষয়টা করতে চাইছেন যে পাকিস্তান হচ্ছে 4 জন সংবাদ দিচ্ছে, পাশাপাশি সম্পূর্ণ 4 জন সংবাদ দিচ্ছেন, সেটা নিয়ে তিনি বলছেন যে মাত্র বাংলাদেশ কোথাও খেলছে আর সেখানে মাত্র 2 জন সংবাদ দিতে হবে, বা আপনি সোশ্যাল মিডিয়াতে যদি ফলো করেন সবকিছু মিলিয়ে ইম্প্যাক্ট তো করবে। এর মধ্যে যদি আইসিসির নিষেধাজ্ঞা এসেই যায়, যদি আমরা সবচেয়ে খারাপই বিবেচনা যদি আইসিসি নিষেধাজ্ঞা এসেই যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটকে আরো অনেক বেশি পিছিয়ে পড়ে। ধন্যবাদ শুভ। আমরা আশা করব যে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসবে না, সেটা আমাদের সর্বোচ্চ প্রত্যাশা থাকবে। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।